দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন? পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ব্যর্থ হবে, হুঁশিয়ারি ইরানের। ভারতীয় নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি। ইউক্রেনে আরও 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। সোমালিয়ায় সামরিক ঘাঁটির কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত 10। এবং পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, ভারতে গ্রেপ্তার 9। তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা। তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে সক্ষম হন, কিন্তু সেই চুক্তি ভেঙে গাজে আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার, যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত। তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন? ট্রাম্প মনে করছেন গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে। একই সময় ইয়েমেনের হুতিদের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরায়েল আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ট্রাম্প তাই স্পষ্ট করে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এদিকে ইরান ইস্যুতেও মতভেদ তীব্র। নেতানিয়াহু চাইছেন এখনই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হোক। তার মতে সিরিয়ার দুর্বল হামাস হিজবুল্লাহ নেতারা নিহত, এটাই সুযোগ। কিন্তু ট্রাম্প এখনো রাজি হননি। তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় নেতানিয়াহু কংগ্রেসের প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন। সিনেটর টম কটন ও লিন্ডসে গ্রাহাম ইতোমধ্যে বলেছেন চুক্তিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে সেটি তারা মানবেন না। তবে রাজনৈতিক বাস্তবতা হলো নেতানিয়াহু নিজের সমর্থক গোষ্ঠী ট্রাম্পকে তার থেকেও বেশি পছন্দ করে, ফলে প্রকাশ্যে বিরোধিতা করে নিজের অবস্থান ঝুঁকিতে ফেলতে চাইছেন না নেতানিয়াহু। এমনকি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে একেবারে বাদ দেওয়া এই টানাপোড়েনের এক নীরব বার্তা। পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 19 মে তিনি এই ঘোষণা দেন। আন্তর্জাতিক চাপের কারণে ত্রাণ সরবরাহের উপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য হওয়ার পরও এই ঘোষণা দিলেন নেতানিয়াহু। শুক্রবার গাজায় নতুন অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এর জন্য সোমবার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দাদের অবিলম্বে উপত্যকা ছেড়ে যেতে সতর্ক বার্তা দেয় তেল আবিব। নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় বলেছেন, প্রচন্ড লড়াই চলছে তীব্র এবং বিস্তৃত পরিসরে। আমরা গাজার সমস্ত অংশ নিয়ন্ত্রণ করব। যেখানে তিনি গাজায় হামাসের হাতে আটক 58 জন জিম্মিকে মুক্তি এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ধ্বংস করার মাধ্যমে সম্পূর্ণ বিজয় অর্জনের প্রতিশ্রুতি দেন। এর আগে গাজায় সীমিত পরিমাণ ত্রাণ সরবরাহের ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সুপারিশ এবং আন্তর্জাতিক চাপের মুখে গাজায় চরম মানবিক বিপর্যয় এড়াতে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে সোমবার রাতে 50 ট্রাক আটা, রান্নার তেল এবং ডাল উপকূলীয় অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে আগামী কয়েক ঘন্টার মধ্যে 9টি ট্রাক শিশু খাদ্য নিয়ে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় চিকিৎসকদের মতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে তারা গত 24 ঘন্টায় গাজা জুড়ে 160টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিরোধী অবস্থান, ভূগর্ভস্থ অবকাঠামো এবং একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র। এর আগে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবের প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ব্যর্থ হবে, হুঁশিয়ারি ইরানের।
ওয়াশিংটন যদি তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনার উপর জোর দেয়, তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফল বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার 19 মে রাষ্ট্রীয় গণমাধ্যমে উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতাভানচির উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। রোববার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সাথে চুক্তির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কোনো নতুন চুক্তিতে অবশ্যই ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে, যা ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির দিকে যেতে পারে। তবে তেহরান সবসময় বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, পারমাণবিক বোমা বানানোর জন্য নয়। তাখতাভানচি বলেন, পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা বারবার বলেছি যে এটি একটি জাতীয় অর্জন যা থেকে আমরা পিছু হটব না। গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন একটি চুক্তি খুব কাছাকাছি, তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুপক্ষের আলোচনার সময় ব্যক্তিগতভাবে যা আলোচনা করা হয় তার বদলে ভিন্ন কিছু প্রকাশ করে ওয়াশিংটন আলোচনাকে জটিল করে তুলেছে। 2017 থেকে 21 প্রথম প্রেসিডেন্ট মেয়াদে 2015 সালে ইরান এবং বিশ্বশক্তির মধ্যে একটি চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প, যে চুক্তিতে তেহরানের সমৃদ্ধকরণ কর্মকাণ্ডের উপর কঠোর সীমা আরোপ করা হয়েছিল। ভারতীয় নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি। ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ সম্প্রতি পাক ভারত উত্তেজনার মধ্যে এক নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর ও সাম্প্রদায়িক মন্তব্য করেন। পরে এর জন্য তিনি ক্ষমা প্রার্থনাও করেন, তবে তা খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি নতুন আইপিএস অফিসারদের দল গঠন করতে হবে। এ দলে একজন নারী অফিসার থাকা বাধ্যতামূলক এবং তদন্ত প্রতিবেদন আগামী 28 মের মধ্যে জমা দিতে হবে। সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী এদিন আদালতে বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, মন্ত্রী বিজয় শাহের ক্ষমা চাওয়া সত্যিকারের অনুশোচনামূলক নয় এবং তিনি যেন কেবল আদালতের নির্দেশেই ক্ষমা চেয়েছেন এমনটা বোঝাতে চাইছেন। বিচারপতি সূর্যকান্তের ভাষায়, এই ক্ষমা কিসের জন্য? এটা কেমন ধরনের ক্ষমা? ক্ষমার তো একটা মানে থাকে। অনেক সময় লোকেরা নরম ভাষা ব্যবহার করে মামলা থেকে বাঁচতে চায়, আবার কেউ কুমিরের অস্ত্র ঝরায়। আপনার ক্ষমা কোন ধরনের? আপনি এমন একটা চিত্র তুলে ধরতে চাইছেন যেন আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। আপনি আপনার কুৎসিত মন্তব্যের জন্য এখনো পর্যন্ত কেন আন্তরিকভাবে ক্ষমা চাননি? তিনি আরো বলেন, এই ইস্যুটি সশস্ত্র বাহিনীর জন্য আবেগঘন হওয়ায় একজন মন্ত্রীর আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত 3 সদস্যের বিশেষ তদন্ত দল বা এসআইটি গঠন করতে হবে। ভারতের সর্বোচ্চ আদালতে বিজয় শাহকে আপাতত গ্রেপ্তার থেকে রেহাই দিলেও সাফ জানিয়ে দিয়েছে তাকে পরিণতি ভোগ করতেই হবে। একই সঙ্গে আদালত মধ্যপ্রদেশ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বলেছে, আমরা খুব কাছ থেকে নজর রাখবো, এটা আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। ইউক্রেনে আরো 2টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের উত্তরাঞ্চলের সুমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্বাঞ্চলের দনেস্ক অঞ্চলের নোভো ওলেনিভকা গ্রাম দখল করেছে। রাশিয়া 2টি গ্রামে নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুমি অঞ্চলের মেরিন গ্রামটি রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে, কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ান বাহিনীর জন্য একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে। অন্যদিকে নোভো ওলেনিভকা দীর্ঘদিন ধরে যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত। অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকে এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জন্য তা আরও তাৎপর্যপূর্ণ। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় ইউক্রেনে অভিযান শুরু করে। এক পর্যায়ে দেশটির 15% ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। এই ব্যাপারে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সোমালিয়া সামরিক ঘাঁটির কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত 10। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রাজধানীর দামানীয় সামরিক ঘাঁটির সামনে নিয়োগ প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করে রবিবার 18 মে হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টিনেজ বয়সীরা ঘাঁটির প্রবেশদ্বারের সামনে লাইনে দাঁড়িয়েছিল। এমন সময় তাদের কাছাকাছি বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল শাবাব নামে এক সশস্ত্র গোষ্ঠী। সুলেমান নামের এক সেনা ক্যাপ্টেন রয়টার্সের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি রাস্তার অন্য পাশে ছিলাম।
হঠাৎ একটা টুকটুক করে এসে দাঁড়ালো। এক লোক নেমে নিয়োগ প্রত্যাশীদের লাইনের দিকে দৌড়ে গেল। তাদের কাছাকাছি গিয়ে নিজের দেহে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। নিয়োগ প্রার্থী এবং পথচারী সহ অন্তত 10 জন মারা গেছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। সামরিক হাসপাতালে চিকিৎসা কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন তারা 30 জন আহতকে ভর্তি করেছেন, যাদের মধ্যে 6 জন ঘটনাস্থলে মারা যান। হামলার পরপর সরকারি বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। হামলার পর এক বিবৃতিতে আশ-শাবাব দাবি করে এই হামলা তারাই ঘটিয়েছে। তারা অন্তত 30 জন সেনাকে হত্যা এবং আরো 50 জনকে আহত করেছে। তবে সরকার পক্ষ থেকে তাদের দাবির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করা হয়নি। আল কায়দা সম্পৃক্ত গোষ্ঠী আল শাবাব 2007 সাল থেকে সোমালিয়া সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। আর দেশের কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সম্প্রতি তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। 2023 সালে প্রায় একই ধরনের আত্মঘাতী হামলা হয়েছিল। দামানীয় ঘাটির বিপরীতে অবস্থিত জালেসিয়াদ ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 25 সেনা নিহত হয়। রবিবারে আত্মঘাতী হামলার আগের দিন এক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। সোমালিয়ার হিরান অঞ্চলের 26 ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল আব্দুর রহমান উজালাকে হত্যা করা হয়। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, ভারতে গ্রেপ্তার নয়। পাকিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে পেহেলগামে হামলার পর থেকে এ পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এরা হলেন জ্যোতি মালহোত্রা, দেবেন্দ্র সিং, নোমান ইলাহি, আরমান তারিফ শাহজাদ, মোহাম্মদ আলী মুর্তজা, গাজালা মাহমুদ এবং ইয়ামিন মাহমুদ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জন হরিয়ানা, 3 জন পাঞ্জাব এবং 1 জন উত্তরপ্রদেশের বাসিন্দা। এদের কেউ ট্রাভেল ব্লগার, কেউ নৈশ প্রহরী, কেউ শিক্ষার্থী, আবার কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী। যেমন জ্যোতি মালহোত্রা একজন ট্রাভেল ব্লগার। 33 বছর বয়সে এই ব্লগারের বিরুদ্ধে অভিযোগ, পেহেলগামে হামলার আগ পর্যন্ত তিনি ভারতের পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ভারতের সামরিক বাহিনীর কিছু তথ্য তিনি হোয়াটসঅ্যাপে ওই কর্মকর্তার সঙ্গে শেয়ার করেছেন। 25 বছর বয়সী দেবেন্দ্র সিং ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা জেলার খালসা কলেজের শিক্ষার্থী। গত 12 মে হরিয়ানার কাইথাল শহর থেকে গ্রেপ্তার হননি। দেবেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্কিত এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি পাতিয়ালা সেনানিবাসের একাধিক ছবি আইএসআই সঙ্গে শেয়ার করেছেন। হরিয়ানার পানিপত শহরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত নোমান ইলাহির বিরুদ্ধে আইএসআই সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নোমানের শ্যালক নিয়মিত আইএসআই এর কাছে গোপন তথ্য পাঠাতেন এবং এর বিনিময়ে আইএসআই থেকে নোমানের ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত অর্থ আসত বলে জানিয়েছে পানিপত পুলিশ। বাকি 6 জনের সঙ্গে বিভিন্ন সময় পাকিস্তানের হাই কমিশন কিংবা আইএসআই এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।